ওকে, আনমিউট করার আসলে অপশন নাই, কারণ হচ্ছে আপনারা লিসনিং টেস্ট দিবেন তো। সো আনমিউট হইলে অনেক সময় ডিস্ট্রাকশন তৈরি হয়, এটা আপনাদেরই প্রবলেম হবে। এই জন্য আমি আনমিউট করছি না, হ্যাঁ। গুড এনাফ। ওকে, মেবি আমার সাউন্ড ক্লিয়ার, একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার কিনা যারা অনলাইনে আছেন, এন্ড ইভেন দোজ হু আর কানেক্টেড অন ফেসবুকেও যারা আছেন একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা আজকে মেইনলি যে সেশনটা হবে, দিস ইজ কল্ড লিসনিং গাইডেড টেস্ট, পার্টিকুলার টার্ম আর কি। তাহলে আমরা একটা গাইডেড টেস্ট দিব। ফার্স্ট অফ অল আমার একটু বুঝিয়ে বলা উচিত যে গাইডেড টেস্ট কিভাবে কাজ করে। গাইডেড টেস্ট মানে ধরেন আমরা যখনই কোনো একটা টপিকের উপরে বা কোনো একটা পার্টিকুলার মডিউলের উপরে কোর্স কমপ্লিট করি, তখন কিন্তু আমরা জানি যে কোয়েশ্চন্স কিভাবে সলভ করতে হয়। প্রত্যেকটা কোয়েশ্চন সলভিং এর উপরে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। কিন্তু 40 কোয়েশ্চন কিভাবে একসাথে সলভ করব এবং কোন মুহূর্তে আমার প্রিপারেশন বা প্ল্যানিংটা কি হওয়া উচিত, এটা নিয়ে কিন্তু আমাদের একটা কনফিউশন তৈরি হয়। সো আজকের এই ক্লাসটাতে মেনলি আপনারা দেখবেন লিসনিং এর 40 কোয়েশ্চনস একসাথে টেস্ট দেওয়ার সময় আপনার প্ল্যানিংটা কি হবে, কোন মুহূর্তে আপনি কোন কাজটা করবেন, এবং কোন স্টেজে পার্ট 1 থেকে 2-তে যখন যাবেন তখন কি হবে। মানে আপনার ওভারঅল যে প্ল্যানিং গুলো, ওভারঅল যে স্ট্র্যাটেজিস গুলো যেগুলো আসলে এক্সাম এনভায়রনমেন্টে নেওয়া উচিত, আমি ট্রাই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। ক্লিয়ার? আমি যেটা চাই, সবাই যেহেতু লিসনিং এর একটা টেস্ট দিবেন, সো শুরুতে একটু 1 থেকে একদম 40 খাতায় লিখে নেন। রাইট ডাউন 1 to 40 অন দ্য পেজ, এবং আপনার অ্যান্সার গুলো ডিরেক্টলি ওই জায়গায় লিখে ফেলবেন। রাইট, প্লিজ রাইট ডাউন 1 to 40 অন দ্য পেজ। Test. সাউন্ডটা আছে অডিওর? You will hear a number of different recordings and you will have to answer অডিওর সাউন্ডটা questions ক্লিয়ার on কিনা। what you hear. There will be time for you to read the ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। লেটস গেট স্টার্টেড। আমরা প্রথম ফ্রম কেমব্রিজ শুরুতেই আমরা যখন আমার কোয়েশ্চন টাইপটা পড়া, যেমন ইফ আই টেক দ্য টেস্ট, আমি যদি টেস্টটা নিই তাহলে আমি কি করব, আমি ওই প্ল্যানিংটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, প্রথমত আমি কোয়েশ্চন টাইপটা পড়বো, কমপ্লিট দ্য ফর্ম বিলো। তারপর আমি ওয়ার্ড নাম্বার পড়বো, ওয়ান ওয়ার্ড অর নাম্বার, এটা আমার পড়তে হবে। তারপরে আমি টাইটেলটা পড়লাম, বলছে দেখেন গিটার গ্রুপ। নাম্বার 1-এ কোঅর্ডিনেটর, GARY, গেরি, এটা দেয়া আছে। আমাকে একটু বলেন তো এই জায়গাতে আসলে কি বসবে, আপনি একটু প্রেডিক্ট করেন। হোয়াট ক্যান বি দ্য অ্যান্সার ইন দিস গ্যাপ, গ্যাপ নাম্বার 1। প্রেডিক্ট করেন যে এই গ্যাপে নাম কি বসতে পারে। ইয়েস, এই গ্যাপে একটা কি বসবে, নেম বসবে, রাইট? সবাই কিন্তু লিখবেন, তাহলে আপনাদের কনসেপ্টের সাথে আপনারা ম্যাচ করতে পারবেন যে আপনাদের আইডিয়া এবং আমার আইডিয়াটা মিলছে কিনা। নেম বসবে, এবং আমরা জানি যখন নেম বসে তখন সেটা কিন্তু স্পেলিং করে বলে ইউজুয়ালি। তার মানে আপনার নাম্বার 1-এর স্পেলিং শোনার জন্য রেডি থাকবেন। এটা হচ্ছে আপনার প্ল্যানিং ফর নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2-তে দেখেন বলছে লেভেল। আচ্ছা, একটা গিটার গ্রুপের লেভেল কি হইতে পারে, একটা গিটার গ্রুপের কি লেভেল হইতে পারে। গিটার গ্রুপ হইতে পারে কি বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্সড, এই জাতীয় কোনো কিছু একটা অ্যান্সার হবে নাম্বার 2-তে। নাম্বার 3-তে বলছে দেখেন প্লেস ডট ডট, মানে দা ডট ডট, দায়ের পরে কি আছে, ডট ডট আছে। এবার একটা অবস্থান বলেন তো যেটার পূর্বে আর্টিকেল দা বসে। আমাকে একটা প্লেস বলেন যেটার পূর্বে আর্টিকেল দা বসে। হইতে পারে কি দা মিউজিয়াম, দা হসপিটাল। কিন্তু গিটারের গ্রুপ তো, এটা তো আসলে মিউজিয়াম হসপিটাল হবে না, আপনি গিটারের গ্রুপের সাথে রিলেট করেন। এটা মিউজিয়াম হইতে পারে ইন এ সেন্স। আর কি হইতে পারে,
দ্য পার্ক হইতে পারে, যে পার্কে বসে তারা গিটার প্লে করে, এই জাতীয় কোনো কিছু একটা হবে। অবশ্যই যেই প্লেসটাই হবে ওইটার পূর্বে আর্টিকেল দা বসবে। নাম্বার 4-এ বলছে দেখেন ডট ডট স্ট্রিট। চ্যাট বক্সে লিখেন এখানে আপনার কি শুনতে হবে। আপনাদেরকে আমি ক্লাসে পড়াইছিলাম না অ্যাড্রেস ফরম্যাট, অ্যাড্রেস ফরম্যাটে যখন লিখে থাকে ডট 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 স্ট্রিট, তখন স্ট্রিটের পূর্বে কি বসে চ্যাট বক্সে লিখেন। স্ট্রিটের পূর্বে কি বসবে, ডট ডট স্ট্রিট, তার মানে আপনাকে কি শুনতে হবে। শেয়ার ইউর প্ল্যান, কি আসলে শুনতে হবে, ডট ডট স্ট্রিট। ইয়েস, আপনি আসলে কি শুনবেন, একটা স্ট্রিটের নেম শুনবেন। এবং স্ট্রিটের নেমগুলো যদি ইজি হয় তাহলে আপনাকে স্পেলিং বলবে না, আর ডিফিকাল্ট হলে কিন্তু স্পেলিং বলবে। ডিফিকাল্ট মানে আমি আনফ্যামিলিয়ারিটিকে বোঝাচ্ছি, অনেকগুলো প্লেসের নাম বা অনেকগুলো স্ট্রিটের নাম আমরা জানি না, সো বেশি ওই ধরনের কোনো কিছু যদি হয় তখন তারা স্পেলিং করে বলতে পারে। দ্যাট ইজ মাই প্রেডিকশন অর মাই প্ল্যান। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5 দেখেন বলছে টাইম থার্সডে মর্নিং এট। আমাকে একটু বলেন এর পরে কি বসে, মর্নিং এর পরে কি বসবে, চ্যাট বক্সে লিখবেন এর পরে কি বসবে। ইয়েস, এর পরে টাইম বসে এটা, এবং এর পরে যখন টাইমটা আসবে সেটা ঘড়ির সময় বসবে, যেমন 7:30, at 7:30, এই জাতীয় কোনো কিছু বসবে, এটা আমার প্ল্যানিং। নেক্সট ওয়ানে বলছে রিকমেন্ডেড ওয়েবসাইট। রিকমেন্ডেড ওয়েবসাইট কি, দা পারফেক্ট, পারফেক্টের পরে একটা নাম আসবে, ওয়েবসাইটের নাম, এবং সেটা যেই ওয়েবসাইটটা তারা কি করতেছে রিকমেন্ড করছে, তাহলে আপনি এই পয়েন্টটা শুনবেন। সো ওই শুধু 1 to 6 দা কোয়েশ্চনই পড়ে ফেলবা, প্রয়োজনে 1 to 10, 1 to ফেলবেন। আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি, আপনার ওই এক্সাম এনভায়রনমেন্টের যে প্রিপারেশন, ইট ক্যান প্লে এ ভাইটাল রোল টু চেঞ্জ ইউর স্কোর। এটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। আপনার ওই প্রিপারেশনটাই আপনার দেখবেন যে 3টা 4টা 5টা স্কোর বাড়িয়ে দিবে। সো ওই মুহূর্তটাতে আপনাকে অনেক বেশি সিরিয়াস থাকা উচিত। ক্লিয়ার? সো যেহেতু আমরা প্ল্যানিংটা দেখলাম বা এটাতে কি কি হইতে পারে এই বিষয়গুলো আমরা দেখলাম, আপনাদেরকে এইভাবে গাইড করবো। সো গেট রেডি টু টেক দ্য টেস্ট। 2. This is the IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions and you will have a chance to check your work. All the recordings will be played once only. আপনাদের কাজ The এই test মুহূর্তে is in 4 ডিরেকশনটা যখন parts. দিবে তখন আসলে ওই At the end of the ডিরেকশন না শুনে test, আপনি you কোশ্চেন্স will গুলো be পড়বেন, given 10 minutes কোশ্চেন্স গুলো to বারবার পড়বেন, transfer বারবার your পড়বেন। answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear two friends talking about a guitar group. First, you have some time to look at questions 1 to 6. কোশ্চেন্স গুলো পড়েন 1 to 6। Now listen carefully and answer questions 1 to 6. Hi, Coleman. How are you? Good, thanks. I wanted to have a chat with you because our friend Josh told me that you've joined a guitar group and it sounds interesting. I'd really like to learn myself. Why don't you come along? I'm sure there's room for another person. Really? So, who runs the classes? He's called a coordinator. His name's Gary Matheson. Let me note that down. Gary... How do you spell his surname? It's Mathieson. Right, thanks. He's retired, actually, but he's a really nice guy, and he used to play in a lot of bands. Thanks. So, how long have you been going? About a month now. And could you play anything before you started? I knew a few chords, but that's all. I'm sure everyone will be better than me. That's what I thought too. When I first spoke to Gary on the phone,
He said it was a class for beginners, but I was still worried that everyone would be better than me. But we were all equally hopeless. Oh, that's reassuring. So, where do you meet? Well, when I joined the group, they were meeting in Gary's home. But as the group got bigger, he decided to book a room at the college in town. I prefer going there. I know that place. I used to go to tap dancing classes there when I was at secondary school. I haven't been since, though, and I can't remember what road it's in. Is it Lock Street? It's just beyond there, at the bottom of New Street, near the city roundabout. Yes, of course. The guitar club is on the first floor in room T347. Right. And when do you meet? Is it at the weekend? We meet on Thursdays. It used to be 10:30, and that suited me well. But now we meet at 11. The class that's in there before us asked if they could have the room for another 30 minutes. Oh, I see. Well, I'd love to come, but I don't have a guitar. Well, you can always buy a second-hand one. There's a website called The Perfect Instrument that sells all kinds of guitars, violins, and so on. I'm sure you'll find something there. Before you hear the rest of the conversation, you Okay, have এই যে some আমার time to গ্যাপের look at টাইমটা, questions এই সময়টাতে 7 আমি to 10. কোশ্চেন্স গুলো পড়বো 7 থেকে 10. সো ফোকাস অন রিডিং দ্য কোয়েশ্চেন্স প্লিজ। সবগুলো কোয়েশ্চেন্স পড়েন, আপনারা দেখেন নির্দিষ্ট সময়ের ভিতরে পড়ে শেষ করতে পারতেছেন কিনা। পড়েন কুইকলি। Now listen and answer questions 7 to 10. ওকে, আমরা কি সবগুলো কোয়েশ্চেন পড়তে পারছিলাম? জাস্ট রাইট ইয়েস অর নো। সবগুলো কোয়েশ্চেন পড়তে পারছেন কিনা? ওকে, পারেন নাই। তার মানে আমাদের কিন্তু উচিত হচ্ছে এই সময়টাতে একটু অ্যাক্টিভ থাকা এবং অ্যাক্টিভলি 7 থেকে 10 পর্যন্ত পড়ে ফেলা। কারণ কোয়েশ্চেন অ্যানালাইসিস না করলে আপনি অ্যান্সার ধরতেই পারবেন না। ধরতে পারবেন, বাট ইট কুড বি ভেরি ডিফিকাল্ট। আর ধরেন এখানে 4টা কোয়েশ্চেন আছে, 4টার মধ্যে হয়তো আপনি 2টা ধরতে পারবেন বা একটা ধরতে পারবেন, সবগুলো ধরতে পারবেন না। আচ্ছা, এবার দেখেন আমরা অ্যানালাইসিস করি। এখানে বলছে ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে এখানেও আমার উত্তর ওয়ান ওয়ার্ড হবে। টাইটেল হচ্ছে এ টিপিক্যাল 45 মিনিটস গিটার লেসন। এখানে টাইম, তারপরে অ্যাক্টিভিটি আছে এবং নোটস দেয়া আছে। আমার টাইম এবং অ্যাক্টিভিটিতে কোনো কোয়েশ্চনই দেয়া নাই, আমার মেইন কোয়েশ্চেন্স গুলো আছে নোটের উপরে। আচ্ছা, 5 মিনিটস অ্যাক্টিভিটি হচ্ছে টিউনিং গিটার ইউজিং এন অ্যাপ। তারা একটা অ্যাপ ইউজ করে ওর বাই। এবার বলেন গিটার টিউনিং এর জন্য তারা একটা অ্যাপ ইউজ করলো, আরেকটা হচ্ছে বাই। বলেন বাই এর পরে কি বসতে পারে? বাই মানে কি? দ্বারা। কি হইতে পারে যে টিউনিং দ্য গিটার বাই, কার দ্বারা? এটা লজিক্যাল কোয়েশ্চন আসে যে এই কাজটা কার দ্বারা হচ্ছে। তার মানে আমার কাছে মনে হয় এখানে একটা টাইপ অফ পার্সন বসবে। পার্সনটা কি হইতে পারে? যে গিটারিস্ট, আর্টিস্ট বা এই জাতীয় কোনো একটা বিষয় উত্তর হবে। এটা হচ্ছে আমার প্রেডিকশন। তারপরে যেটা বলছে দেখেন 10-এ, অর্থাৎ 10 মিনিটস স্ট্রুমিং কর্ডস ইউজিং আওয়ার থামস। বলছে কিপিং টাইম হোয়াইল দ্য টিচার ইজ। বলেন কিপিং টাইম। কিপিং টাইম মানে কি? সময়ের ফ্লোতে থাকা, তাই তো? হোয়াইল দ্য টিচার ইজ মানে টিচার কি করতেছেন? এখানে হয় একটা অ্যাডজেক্টিভ বসবে, টিচার ইজ রেডি, অথবা ভার্বের সাথে আইএনজি বসবে, টিচার ইজ প্রিপেয়ারিং। দুইটা পার্ট, একটা হচ্ছে হয় অ্যাডজেক্টিভ বসবে অথবা ভার্বের সাথে আইএনজি বসবে। এই জাতীয় কোনো একটা পয়েন্ট নাম্বার 8 অ্যান্সার হবে। নাম্বার 9-এ 15 মিনিটস প্লেইং সংস অফেন লিসনিং টু এ ডট ডট অফ এ সং। একটা গানের কোনো কিছু শোনা। বলেন তো গানের কি হইতে পারে? গানের কি হতে পারে? যেমন গানের লিরিক্স হতে পারে, লিরিক্স অফ এ সং। অথবা গানের আর কি হইতে পারে?
টিউন অফ এ সং কুড বি, লিসেন টু এ টিউন অফ এ সং, এই জাতীয় কোনো একটা পয়েন্ট আমার উত্তর হবে। নাম্বার 10-এ 10 মিনিটস প্লেইং সিঙ্গেল নোটস অ্যান্ড সিম্পল টিউন, প্লেইং টুগেদার দেন মানে হচ্ছে পরের কাজ। তাহলে প্রথম কাজ হচ্ছে তারা একসাথে প্লে করবে, তার পরের কাজটা আপনাকে শুনতে হবে, দ্যাট ইজ দ্য প্ল্যানিং হেয়ার। আচ্ছা, এইভাবে যখন আপনি অ্যানালাইসিস করবেন, তারপরে কিন্তু লিসনিং এ আমাদের একটা অভ্যাস হচ্ছে, আমরা বা আমাদের একটা প্রবলেম, আমরা মাঝে মাঝে লিসনিং থেকে হারিয়ে যাই। এটার প্রধান কারণ আমরা লিসনিং এর ওই নোট টেকিং করে রাখি না, যেগুলো আমাকে লিসনিং এর সাথে তাল মিলিয়ে যেতে হেল্প করবে। যেমন কোয়েশ্চেন নাম্বার 7 বলার আগে অবশ্যই টিউনিং গিটার বলবে, এফ এই ওয়ার্ডটাও বলবে, তার মানে এফ বলার পরপরই আপনি রেডি যে অ্যান্সার ইজ কামিং। কোয়েশ্চেন নাম্বার 9 বলার আগে টিচার ওয়ার্ডটা তো অবশ্যই বলবে, আবার এই যে থামস এগুলো বলতে পারে। কোয়েশ্চেন নাম্বার 9 বলার আগে প্লেইং সংস 15 মিনিটস এই ওয়ার্ডগুলো বলবে। কোয়েশ্চেন নাম্বার 10 বলার আগে প্লেইং টুগেদার, প্যারাফ্রেজ করলে বললে হয়তো আপনি বুঝবেন না, কিন্তু টিউনস তারপরে নোটস 10 মিনিটস এগুলো কিন্তু বলবে। সো এগুলো আসলে মার্ক করে রাখা উচিত। সো এগেইন গেট রেডি টু টেক দ্য টেস্ট ফর কোয়েশ্চেন নাম্বার 7 to 10। সবাই আমরা 7 থেকে 10 পর্যন্ত আবারও টেস্ট দিই। So, what's a typical. He always starts by getting us to minutes. Uh-huh. Some by ear. Gary goes round and he tells us what he's going to do. We usually spend about 10 minutes. Sing. Oh, what do they. No, we just use our thumbs as where to put our fingers for each chord. Sometimes we all just start laughing because Gary starts clapping to help. Yes, we do at least one. That's harder than you think. Oh, It takes about 15 minutes. He often brings a recording of the. Then he hands out the song, and if there's a new chord in it, we practice that slowly. Do you do any finger picking? That's the last 10 minutes of the letter from a tune he's made up. It's always quite simple. That must be hard, though. It is. But people like it because they can really It sounds quite impressive. The only trouble is that he sometimes gets alone. Oh, that's scary. It is. But I've got used to it now. At the end, he spends about 5. Well, thanks, Coleman. I'll go and have a look at that website, I think. Now have 1 minute to বলছে যাব। পরের পার্টে দেখেন এমসিকিউ আছে, সবাই এমসিকিউ গুলো পড়েন। talking on the radio about his work as a lifeboat to look at questions 11 থেকে 16 কোশ্চেন গুলো পড়েন কুইকলি। Now listen carefully and answer questions 11 to 16. আচ্ছা দেখেন সবাই কি সবগুলো কোশ্চেন পড়তে পারছেন? আই হোপ সো। ওকে, দেখেন প্রথম কোশ্চেনটাতে বলছে নাম্বার 11-এ এই ধরনের যখন এমসিকিউ আসবে, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা সবগুলো এমসিকিউ এর কোশ্চেন্স গুলো আগে পড়ে ফেলবো। আচ্ছা, শুরুতেই বলছে হোয়াট মেড ডেভিড লিভ লন্ডন এন্ড মুভ টু নর্থ এশিয়া। কোন বিষয়টার জন্য ডেভিড লন্ডন ত্যাগ করেছে এবং নর্থ সিতে আসলে সে মুভ করছে, কিসের কারণে? প্রথম রিজন বলছে হি ওয়াজ এগার টু ডেভেলপ এ হবি, সে একটা হবির পিছনে বা হবি ডেভেলপমেন্টের জন্য খুব বেশি আগ্রহী ছিল, এটা হচ্ছে একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে বলছে হি ওয়ান্টেড টু ওয়ার্ক শর্টার আওয়ার্স, সে কম সময় কাজ করতে চেয়েছিল। সিতে বলছে হি ফাউন্ড হিজ জবস ইন ওয়েবসাইট ডিজাইন আনস্যাটিসফাইং, অর্থাৎ যে জবটা তার ছিল সেটা তার কাছে খুব বেশি সন্তোষজনক ছিল না।
তাহলে আমাদের কাজ হচ্ছে দেখবো আমরা তিনটা অপশনের মধ্যে কোন অপশনটার জন্য সে ওই যে নর্থ সিতে মুভ করছে লন্ডন থেকে। দ্যাট ইজ দ্য ফোকাস ইন দিস কোয়েশ্চন। তিনটা অপশন ভালোভাবে অ্যানালাইসিস করেন। প্রথমটা হচ্ছে হবির জন্য, পরেরটা হচ্ছে সে শর্ট আওয়ার কাজ করতেছে এই জন্য, পরেরটা হচ্ছে যে জায়গায় সে কাজ করে সেটা আনস্যাটিসফ্যাক্টরি, অসন্তোষজনক এই জন্য। নেক্সট ওয়ান বলছে দেখেন, লাইফ বোট ইনস্টিটিউট ইন নর্থ সি ওয়াজ বিল্ট, নির্মাণ হয়েছিল সেটা উইথ মানি প্রোভাইডেড বাই। দেখেন মানি প্রোভাইডেড বাই তার মানে হচ্ছে টাকাটা কে দিছিল। একটা হচ্ছে লোকাল অর্গানাইজেশন, লোকাল রেজিডেন্ট, লোকাল কাউন্সিল। অপশনগুলো খুবই সহজ, তিনটা অপশন। প্রথম অপশনটা কি, লোকাল অর্গানাইজেশন টাকা দিছে, লোকাল রেজিডেন্ট টাকা দিছে, অথবা লোকাল কাউন্সিল টাকা দিছে। তার মানে আপনি শুনবেন কে আসলে ওই লাইফ বোট মেকিং এর জন্য টাকাটা দিছিল, মানিটা কে দিছিল, সাবসিডি বা এই জাতীয় ওয়ার্ডগুলো আসলে সে বলতে পারে। নাম্বার 13, ইন হেলথ অ্যাসেসমেন্ট, হেলথ অ্যাসেসমেন্টের জন্য দ্য ডক্টর ওয়াজ কনসার্ন। দেখেন আমরা ওই যে এমসিকিউ যখন পড়ি আমরা পড়ছিলাম সেন্টেন্স বা অ্যাটিটিউড, তাহলে এখানে আপনি খুঁজবেন কোন বিষয়টা নিয়ে সে কনসার্ন, উদ্বিগ্ন। অবশ্যই কনসার্নের একটা সিনোনিমাস ল্যাঙ্গুয়েজ থাকবে। আচ্ছা, প্রথমটা হচ্ছে ডেভিড মাইট বি কালার ব্লাইন্ড, এই বিষয়টা নিয়ে সব কনসার্ন, উদ্বিগ্ন। ডেভিস ওয়াজ রেদার শর্ট সাইটেড, সে শর্ট সাইটেড মানে কি, কাছে দেখতে পায় দূরে দেখতে পায় না এরকম। ডেভিড হ্যাড আন্ডারগন আই সার্জারি, তার হয়তো একটা আইয়ের অপারেশন হয়েছে, এই ধরনের কোনো একটা পয়েন্ট। তাহলে আপনি দেখবেন যে তিনটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা নিয়ে সে উদ্বিগ্ন। তিনটা পয়েন্ট আবারও একটু বলি, কালার ব্লাইন্ড, শর্ট সাইটেড, আই সার্জারি, এই হচ্ছে তিনটা পয়েন্ট। নেক্সটে 14 বলছে আফটার অ্যারাইভিং এট লাইফ বোট স্টেশন, লাইফ বোট স্টেশনে আসার পরে দে এম টু লঞ্চ দ্য বোট উইদিন, উইদিনের পরে কিন্তু একটা সময় বসে। তাহলে উইদিন দেখেন এখানে বলছে 5 মিনিটস, 6 to 8 মিনিটস, 8.5 মিনিটস। তাহলে আপনি দেখবেন যে কত মিনিটের মধ্যে তারা লঞ্চ করতে চায় বোট। মানে ধরেন একটা স্টেশনে তারা আসার 10 মিনিট পরে তারা অন্য দিকে যেতে চায়, তার মানে কত মিনিট পরে তারা অন্য একটা দিকে যেতে চায় বা অন্য যাত্রায় যেতে চায়, এটা আপনি খুঁজবেন। নাম্বার 15 বলছে এজ এ হেলথম্যান ডেভিড হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি অফ ডিসাইডিং, ডিসাইডিং মানে সিদ্ধান্ত নেয়া। তাহলে তার দায়িত্ব ছিল সিদ্ধান্ত নেওয়ার কোন ব্যাপারে, হু উইল বি দ্য মেম্বার অফ হিস ক্রু, তার ক্রু কে হবে, হোয়াট ইকুইপমেন্ট ইট উইল বি নেসেসারি টু টেক, কোন ধরনের ইকুইপমেন্ট সে নিবে, ইফ লাইফ বোট শুড বি লঞ্চ, লাইফ বোট লঞ্চ করা লাগবে কি না। তাহলে দেখবেন তিনটার মধ্যে কোন বিষয়টা আসলে সে ডিসিশন নেয়, কে ডিসিশন নেয়, ডেভিড। একটা অপশন হচ্ছে ক্রু কে হবে, কোন ধরনের ইকুইপমেন্ট সে নিয়ে যাবে, এবং লাইফ বোটটা লঞ্চ হওয়া উচিত কিনা, এই বিষয়টা, তিনটা পয়েন্ট। নাম্বার 16 বলছে দেখেন এজ ওয়েল এজ গোয়িং আউট অন দ্য লাইফ বোট, অর্থাৎ এটা দিয়ে সে বাহিরে যাওয়া ছাড়াও ডেভিড গিভস টক্স অন সেফটি এট সি, সমুদ্রে কিভাবে সেফটি মেনটেন করতে হবে এটা সম্পর্কে সে টক মানে এখানে সে বক্তৃতা দেয় বা মানুষকে উপদেশ দেয়। হেল্পস উইথ ফান্ড রেজিং, কিভাবে টাকা পয়সা কালেক্ট করতে হয় এটা সম্পর্কে হেল্প করে। রিক্রুটস নিউ ভলেন্টিয়ার, নতুন ভলেন্টিয়ারদেরকে সে নিয়োগ দেয়। তাহলে দেখবেন এটার মধ্যে সে কোন কাজটা ডেভিড করতেছে, তিনটা কাজের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটু বলি, আমাদের না ওই যে কোনো টেস্ট দেওয়ার সময় খুবই প্র্যাকটিক্যাল হওয়া উচিত। ফর এক্সাম্পল ধরেন আপনি কোয়েশ্চেন নাম্বার 11 মিস করলেন, your responsibility is to take the answer or looking for the answer of question number 12. If you miss question number 12, then go for question number 13. অর্থাৎ মিস করলেই পরেরটা, একটা মিস দিলে ওইটার জন্য ফ্রাস্ট্রেটেড হয়েন না। বা অনেক সময় আমরা কি থিঙ্ক করি যে কি বললো বলতে বলতে পরেরটা চলে যায়, এমন যাতে না হয়। একটা মিস করলে ভাই ওইটা ওই জায়গায় শেষ। ক্লিয়ার? So again, get ready to take the test from question number 11 to 16. I never really planned to be a lifeboat volunteer when I came to live in North Sea. I'd been working in London as a website designer. But although that was interesting, I didn't like city life. I'd been really keen on boats as a teenager, and I thought if I went to live by the sea, I might be able to pursue that interest a bit more in my free time. Then I found that the Lifeboat Institution was looking for volunteers, so I decided to apply.
The Lifeboat Institution building here in North Sea's hard to miss. It's one of the largest in the country. It was built 15 years ago, with funds provided by a generous member of the public who'd lived here all her life. As the Lifeboat Institution is a charity that relies on that kind of donation, rather than funding provided by the government, that was a huge help to us. When I applied, I had to have a health assessment. The doctors were particularly interested in my vision. I used to be short-sighted, so I'd had to wear glasses, but I'd had laser eye surgery 2 years earlier, so that was okay. They gave me tests for colour blindness, and they thought I might have a problem there, but it turned out I was okay. When the Coast Guard gets an alert, all the volunteers are contacted and rush to the lifeboat station. Our target's to get there in 5 minutes. Then we try to get the boat off the dock and out to sea in another 6 to 8 minutes. Our team's proud that we usually achieve that. The average time across the country's 8.5 minutes. I've recently qualified as what's called a helmsman, which means I have the ultimate responsibility for the lifeboat. I have to check that the equipment we use is in working order. The crew have special life jackets that can support up to 4 people in the water, and it's ultimately my decision whether it's safe to launch the boat. But it's very rare not to launch it, even in the worst weather. As well as going out on the lifeboat, my work involves other things too. A lot of people underestimate how quickly conditions can change at sea, so I speak to youth groups and sailing clubs in the area about the sorts of problems that sailors and swimmers can have if the weather suddenly gets bad. We also have a lot of volunteers who organise activities to raise money for us, and we couldn't manage without them. Before you hear the rest of the talk, you have some time to look at questions 17 to 20. কোশ্চেন্স গুলো পড়েন মনোযোগ দিয়ে। Now listen and answer questions 17 to 20. ওকে, হোপফুলি আপনারা পড়তে পেরেছেন। দেখি আমরা অ্যানালাইসিস করি। প্রথমটাতে বলছে হুইচ 2 things does David say about the lifeboat volunteer training? কোয়েশ্চনের ফোকাসিং পয়েন্ট হচ্ছে ভলেন্টিয়ার ট্রেনিং সম্পর্কে, ভলেন্টিয়ারদের ট্রেনিং সম্পর্কে ডেভিড কোন 2টা বিষয় বলেছে? ওকে, অপশন এতে বলছে রেসিডেন্সিয়াল কোর্স ডেভেলপ হিজ লিডারশিপ স্কিলস, এটা তাদের লিডারশিপ স্কিল ডেভেলপ করছে। ট্রেনিং ইন ইউজ অফ রোপস অ্যান্ড নটস ওয়াজ কোয়াইট ব্রিফ, আচ্ছা তাদের ওই যে রোপ এবং নটসের উপরে যে ট্রেনিংটা হয়েছে এটা খুবই সংক্ষিপ্ত ছিল। সিতে বলছে ট্রেনিং এক্সারসাইজেস হ্যাভ বিল্ট আপ মেন্টাল স্ট্রেংথ, তাদের মানসিক শক্তি বাড়ায় দিছে। ক্যাজুয়ালিটি মানে কি? কোনো ধরনের দুর্ঘটনা। ক্যাজুয়ালিটি কেয়ার অ্যাক্টিভিটিস ওয়ার পার্টিকুলারলি চ্যালেঞ্জিং, তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। দ্য ওয়েব ট্যাং অ্যাক্টিভিটিস প্রোভাইডেড প্র্যাকটিস ইন সার্ভাইভাল টেকনিক্স, তাদেরকে কিছু সার্ভাইভাল টেকনিক প্রোভাইড করছে। তাহলে আমি 5টা অপশনের মধ্যে আমি 2টা অ্যান্সার কি করব? কারেক্টলি ফাইন্ড আউট করার ট্রাই করব। নেক্সট ওয়ান দেখেন বলছে হুইচ 2 things does find most motivating about the work he does? আচ্ছা, এই এমসিকিউতে কিন্তু আমার মডিফায়ারের স্কিল চেক হবে, অর্থাৎ আমি মোস্ট মোটিভেটিং কোনগুলো সেগুলো ফাইন্ড আউট করতে পারি কিনা। সো মোস্ট ইজ দ্য ফোকাসিং পয়েন্ট হেয়ার, এটা হচ্ছে কোয়েশ্চনের মূল পয়েন্ট। অপশন এতে বলছে ওয়ার্কিং এজ এ পার্ট অফ এ টিম, টিম হিসেবে কাজ করা, টিমের পার্ট হিসেবে কাজ করা তাদের কাছে মোস্ট মোটিভেটিং ছিল। এক্সপেরিয়েন্সেস ওয়েন ওয়ার্কিং ইন উইন্টারে কাজ করার এক্সপেরিয়েন্স। বিং থ্যাঙ্কড বাই দোজ হু হ্যাজ হেল্পড, যারা হেল্প করছে তারাই তারা থ্যাংক ইউ দিচ্ছে। দ্য ফ্যাক্ট ইট কিপস হিম ফিট, তারা ফিট রাখতে হেল্প করছে। দ্য চান্স টু ডেভেলপ নিউ ইকুইপমেন্ট, নতুন ইকুইপমেন্ট ডেভেলপমেন্টে তারা চান্স দিছে। আচ্ছা, ফর এক্সাম্পল যারা আমরা খুব বেশি একটা বুঝি না, এই 4টা এমসিকিউ এর মধ্যে 1 এবং 2 একটু ডিফিকাল্ট,
এই 19 এবং 20টা একটু ইজিয়ার হইতে পারে। কেন ইজিয়ার হইতে পারে? কোয়েশ্চনের অ্যান্সার দেওয়ার পূর্বে অবশ্যই সে মোস্টের সিনোনিম বলবে। তাহলে আমার কাছে মনে হয় কি জানেন, আমি এই দুইটা আগেই সিডি দিয়ে দিব। মানে আমার যদি 6 এনশিওর করতে বলেন, যারা 7.5 8 তাদের প্ল্যানিং অন্য, তারা নিজেদের মতো পরীক্ষা দিবেন। কিন্তু যাদের কম টার্গেট, তারা হইছে এটা সিডি দিয়ে দিবেন। আর এই 19 এবং 20তে আপনি অ্যান্সার ধরতে ট্রাই করেন, যাতে এখানে আপনি দুইটাই কারেক্ট অ্যান্সার ধরতে পারেন। আর যেহেতু আমি এখানে সিডি দিলাম, আমার বিশ্বাস যে এই জায়গা থেকে আমার একটা হইতে পারে, একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ লাগাতার যে কোনো দুইটা দিয়ে দিলে একটা হওয়ার চান্স থাকে। তো এটা হচ্ছে আমার কি ডিফেন্ডিং, বা ওই যে আত্মরক্ষামূলক একটা কি প্ল্যানিং। সো এটা আমার প্ল্যানিং হইতে পারে। সো যারা এই অ্যাপ্রোচটা পছন্দ করেন, ইউ ক্যান ফলো দিস ওয়ান। বাট ডেফিনেটলি দিস ইজ ফর সিকিউরিং 6, নট মোর দেন দ্যাট। আপনি যদি 7 বা 7.5 এই ধরনের ভালো স্কোর পেতে চান, অবশ্যই আপনার এক্সামের প্যাটার্নই দেওয়া উচিত। হোপফুলি ক্লিয়ার। সো লেটস টেক দ্য টেস্ট अगेन। The training we get is a continuous process, focusing on technical competence and safe handling techniques. And it's given me the confidence to deal with extreme situations without panicking. I was glad I'd done a first aid course before I started, as that's a big help with the casualty care activities we do. We've done a lot on how to deal with ropes and tie knots. That's an essential skill. After a year, I did a 1-week residential course, led by specialists. They had a wave tank where they could create extreme weather conditions, so we could get experience of what to do if the boat turned over in a storm at night, for example. Since I started, I've had to deal with a range of emergency situations, but the work's hugely motivating. It's not just about saving lives. I've learned a lot about the technology involved. My background in IT's been useful here, and I can use my expertise to help other volunteers. They're a great group. We're like a family, really, which helps when you're dragging yourself out of bed on a cold, stormy night. But actually, it's the colder months that can be the most rewarding time. That's when the incidents tend to be more serious, and you realize that you can make a huge difference to the outcome. So, if any of you listeners are interested, why don't you give us a call? That is the end of part 2. You now have 30 seconds to check your answers to part 2. এই যে দেখেন, এখানে আমাকে 30 সেকেন্ডসের একটা টাইম দিল অ্যান্সার গুলো চেক করার। অ্যান্সার না যা ধরার আপনি ধরে ফেলছেন, আর পসিবল না আসলে। সো আপনি ডিরেক্ট সেকশন 3 তে চলে যাবেন, গিয়ে কোয়েশ্চেনস গুলো পড়েন, কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, আপনার যাতে পরবর্তী যেগুলো আছে ওইগুলো ধরতে পারেন। ক্লিয়ার? সো আমি আপনাদেরকে টাইম দিচ্ছি, সবাই কোয়েশ্চেনস গুলো পড়েন তাদের ডিরেকশন অনুযায়ী। কোয়েশ্চেনস গুলো পড়েন। Part 3. You will hear 2 students called Bella and Don discussing a presentation they plan to do on recycling footwear. First, you have some time to look at questions 21 to 24. ওকে, 21 to 24 পড়ার টাইম দিয়েছে, আমরা এগুলো মনোযোগ দিয়ে পড়বো এবং এমসিকিউতে কোয়েশ্চেনের ফোকাসিং পয়েন্টটা ফাইন্ড আউট করেন। Now listen carefully. ওকে, এবার দেখেন আমি আপনাদেরকে একটু গাইড করার ট্রাই করি। শুরুতে 21-এ বলছে, এট ফার্স্ট প্রথমে ডন থট দ্য টপিক অফ রিসাইক্লিং ফুটওয়্যার রিসাইক্লিং মাইট বি ডিফিকাল্ট টু মানে কি তাদের জন্য ডিফিকাল্ট হইতে পারে, লিমিটেড ইন স্কোপ, হার্ড টু রিসার্চ, বোরিং ফর লিসনার্স। এই 3টা কারণে এটা ডিফিকাল্ট হইতে পারে। আচ্ছা, এটা একটা মানে একদম ডিরেক্ট কোয়েশ্চেন দেওয়া আছে, তো সো এই ধরনের অপশনে মানে যেটা হয়, বা এই ধরনের কোয়েশ্চেনে যেটা হয়, স্পিকার অপশনগুলোরে ট্রু ফলস বানিয়ে ফেলে এবং মাঝে মাঝে অপশনগুলোরে রিজেক্টও করে। এই ব্যাপারটাতে একটু কেয়ারফুল থাকবেন। নাম্বার 22, হোয়েন ডিসকাসিং দ্য ট্রেনারের সাথে ডিসকাস করার সময় বেলা এবং ডন ডিসএগ্রি। এই কোয়েশ্চেনের ফোকাসিং পয়েন্ট হচ্ছে ডিসএগ্রি। এটা আমাদের যে এগ্রিমেন্টের আমরা একটা স্কিল পড়ছিলাম না, যে দুইজন স্পিকার কোন পয়েন্টটাতে কি হয়, এগ্রি হয়,
আর এইটাতে দেখবেন দুইজন স্পিকার এর ডিসএগ্রির পয়েন্ট কোনটা, এটা হচ্ছে আপনার ফোকাসিং পয়েন্ট। একটা অপশন হচ্ছে হাউ পপুলার দে আর অ্যামং ইয়াং, ইয়াংদের মধ্যে তারা কতটা জনপ্রিয়, এই পয়েন্টে ডিসএগ্রি হয়েছে। সুইটেবল দে আর ফর স্কুল, স্কুলের জন্য তারা কতটা সুইটেবল। হাউ কুইক দে ওয়্যার আউট, কত দ্রুত তারা এটা ওয়্যার করতে পারে। তাহলে দেখবেন এই তিনটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টে দুইজন স্পিকার কি হয়, ডিসএগ্রি হয়, দ্যাট ইজ দ্য ফোকাসিং পয়েন্ট হেয়ার। 23-তে বলছে বেলা সেইস শি সামটাইমস রিসাইকেলস শোজ বিকজ, আচ্ছা বিকজ থাকলে তার মানে আমাকে খুঁজতে হবে রিজন, ওয়াই, কেন এগুলো সে রিসাইকেল করে। অপশন প্রথমটা হচ্ছে দে নো লঙ্গার ফিট, এগুলো ফিট হয় না বা খুব বেশি গুছানো পরিপাটি না। শি নো লঙ্গার লাইকস দেম, সেগুলারে পছন্দ করে না। দে নো লঙ্গার ইন ফ্যাশন, আচ্ছা এখানে দে মানে কিন্তু ক্লথস কে বোঝানো হচ্ছে, কাপড়গুলোকে বোঝানো হচ্ছে। আর শি মানে ওই বেলাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখবেন যে কোন পয়েন্টটা সে নিয়ে আসলে সে রিসাইক্লিং করার রিজনটা কি দিচ্ছে, আপনি রিসাইক্লিং এর রিজন খুঁজবেন, কারণ খুঁজবেন। অপশন 20, কোয়েশ্চেন 24 এ বলছে হোয়াট ডিড দ্য আর্টিকেল সে অ্যাবাউট দ্যাট কনফিউজ ডন, আচ্ছা এখানে হইলো আমার ওই যে অ্যাটিটিউড, আপনি শুনবেন যে কোন পয়েন্টটা ডনকে কনফিউজ করলো। কনফিউজড, অবশ্যই এখানে সে কনফিউজ মানে ওই যে আমতা আমতা করবে বা এই ধরনের একটা অ্যাটিটিউড দিবে, অথবা ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ পয়েন্টও বলতে পারে। প্রথমটা হচ্ছে পাবলিক কনজাম্পশন অফ ফুটওয়্যার হ্যাজ রিজন, বেড়ে গেছে। লেস ফুটওয়্যার ইজ রিসাইকেল নাও দেন ইন দ্য পাস্ট, কম্প্যারিজন, বর্তমানে কম হয় অতীতের চেয়ে, দেখবেন কম্প্যারিজন হচ্ছে কিনা। পিপল ডিসপোজ অফ মোর ফুটওয়্যার দেন দে ইউজ টু, ডিসপোজ মানে তারা এগুলো ফেলে দিচ্ছে, তাহলে অতীতের তুলনায় তারা বর্তমানে বেশি ফেলে দিচ্ছে, এখানেও কিন্তু কম্প্যারিজন। দেখেন অপশন বি এবং সি কিন্তু দেখতে একই রকম, আমার কাছে মনে হয় দেখবেন 24 এর অ্যান্সার হয় বি হবে নাহলে সি হবে, কারণ একই রকম অপশন তো সে কোনটা বলবে এই ব্যাপারে আপনার একটু কেয়ারফুল থাকতে হবে। এবং এটাও কিন্তু একটা টিপস, যখন আপনি দেখবেন দুইটা অপশন একই রকম, অ্যান্সার কিন্তু অধিকাংশ সময় এই দুইটার মধ্যে একটাই হয়। সো এই প্রিপারেশন নিয়ে আমরা কি দিব, এই টেস্টটা দিব। সো গেট রেডি ফর টেকিং দ্য টেস্ট এগেইন। Hi, Don. Did you get the copy of the article on recycling footwear that I emailed you? Yeah, it's here. I've had a look at it. So, do you think it's a good topic for our presentation? Well, before I started reading it, I thought recycling footwear. Well, although it's quite interesting, perhaps there isn't enough to say about it, because we put shoes in recycling bins. They go to charity shops, and that's about it. But there's much more to it than that. I realise that now, and I'm keen to research the topic more. That's great. One of the things I didn't realise until I read the article was just how many pairs of trainers get recycled. Well, a lot of young people wear them all the time now. They've become more popular than ordinary shoes. I know. I guess they are very hard-wearing. But don't they look a bit casual for school uniform? I don't think they're right for that. Actually, I think some of them look quite smart on pupils. Better than a scruffy old pair of shoes. So, do you keep shoes a long time? Yes, though I do tend to wear my old pairs for doing dirty jobs like cleaning my bike. I must admit, I've recycled some perfectly good shoes that haven't gone out of fashion and still fit, just because they don't look great on me anymore. That's awful, isn't it? I think it's common because there's so much choice. The article did say that recent sales of footwear have increased enormously. That didn't surprise me. No, but then it said that the amount of recycled footwear has fallen. It's 6% now, compared to a previous level of 11%. That doesn't seem to make sense. That's because not everything goes through the recycling process. Some footwear just isn't good enough to resell for one reason or another and gets rejected. Before you hear the rest of the discussion, you have some time to look at questions 25 to 30. Okay, 25 to 30. Multiple matching. Sorry, yes, multiple matching. এখানে multiple matching আছে plus in this part. এটাতে আমি আসলে আমার প্ল্যানিংটা বলে দিই দেখেন কিভাবে আসলে এটা টেস্ট দিবেন। যেমন এখানে বলছে
What reasons does recycling manager give for rejecting footwear? ফুটওয়্যার রিজেক্ট করার জন্য কোন রিজনটা আসলে সে দিচ্ছে? তাহলে আমাকে মেইনলি রিজনগুলো খুঁজতে হবে, তাই তো? ওকে, এবার দেখেন, যখনই মাল্টিপল ম্যাচিং আসবে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 25 থেকে 28 এই ধরনের কোয়েশ্চেন আসলে আমাদের আসলে আগে ডিসিশন নিতে হয় কোন পার্টটা প্যারাফ্রেজ হবে। যেমন এখানে অপশন আছে, আবার কোয়েশ্চন আছে। তো অবশ্যই অপশনস গুলো প্যারাফ্রেজ হবে, কারণ কোয়েশ্চন গুলো হাই হিল শুজ, অ্যাঙ্কেল বুটস, বেবি শুজ, ট্রেনার্স, এগুলোর প্যারাফ্রেজ করার মতো খুব বেশি একটা কিছু নাই। সো আমার ফোকাস উইল বি অন দ্য অপশনস, এখানে আমি ফোকাস করব। কোয়েশ্চন অপশনস গুলো মনোযোগ দিয়ে পড়তে হবে। ওয়ান শু ওয়াজ মিসিং, একটা শু মিসিং ছিল। দ্য কালার অফ ওয়ান শু হ্যাড ফেডেড, একটা কালার মলিন হয়ে গেছে। ওয়ান শু হ্যাড এ হোল, একটা মানে শুতে একটা গর্ত ছিল। দ্য শুজ ওয়্যার ব্র্যান্ডেড নিউ, নতুন ছিল। দ্য শুজ ওয়্যার টু ডার্টি, অনেক ময়লা ছিল। দ্য স্ট্রিচিং অফ শুজ ওয়াজ ব্রোকেন, স্ট্রিচিং গুলো কি হয়েছে, ভেঙে গেছে। তাহলে দেখবেন যে কোন শুজ নিয়ে কোন ইনফরমেশনটা সে দিচ্ছে। 29-এ বলছে, why did the project to make new shoes out of old shoes fail? আচ্ছা, নতুনগুলো কেন পুরাতনগুলোর ফেল করায় দিল, বা কোন, এখানে মেইনলি যেটা নতুন শুজের কম্প্যারিজন চাচ্ছে ওল্ড শুজের সাথে, নতুন শুজের কোন বিষয়টা ওল্ড শুজের চেয়ে ভালো। আচ্ছা, এখানে পিপল বিলিভ নিউ পেয়ার্স অফ শুজ আনহাইজেনিক, নতুন পেয়ার গুলো আনহাইজেনিক, মানে হেলদি না আর কি, বা এই আহ, মানে মূল বিষয় হচ্ছে কি, এটা এনভায়রনমেন্টের খারাপ হইতে পারে বা এই ধরনের কোনো কিছু। দেয়ার ওয়ার নট ইনাফ গুড পার্টস টু ইউজ ইন দ্য ওল্ড শুজ, ওল্ড শুজের সবগুলো বা ওল্ড শুজের যে পার্ট গুলো আছে, পার্ট গুলোর মধ্যে ভালো জিনিস নাই ইউজের মতো। দ্য শুজ ইন দ্য নিউ পেয়ার্স ওয়ার নট কমপ্লিটলি অ্যালাইক, একই রকম ছিল না, দুইটার শুজ হয়তো দুই রকম ছিল, এরকম কোনো কিছু বোঝাচ্ছে। 30-তে বলছে বেলা এবং ডন এগ্রি, এগেন কিন্তু আমার এগ্রিমেন্টের স্কিল। দে ক্যান প্রেজেন্ট দেয়ার টপিক ফর্ম এ নিউ অ্যাঙ্গেল, নতুন ভাবে দেখতে পারে। উইথ রিলেভেন্ট ইমেজ দেখতে পারে। স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে, সোজা সাপটা ভাবে তারা দেখবে। তাহলে আমার কাছে মনে হয়, আপনি যদি আমারে বলেন, আমি টেস্ট মনোযোগ দিয়ে দিব এই 25 থেকে 28, 29 আমি স্কিপ করব, 30 আমি অ্যান্সার দিব, 29 যে কোনো একটা প্রেডিক্ট করে আমি অ্যান্সার দিয়ে দিব। বা যেমন 30 যদি আমি সি দেই, তাহলে 29 দিব বি। 30 যদি আমি বি দেই, মানে জাস্ট একটু গেস করে দিব। এবং এখানে আমি একটু ডিফেন্সিভ ওয়েতে আগাচ্ছি। কেন আগাচ্ছি? কারণ এই কোয়েশ্চনের একটা ফোকাসিং পয়েন্ট আছে এগ্রি 30-তে, কিন্তু 29-এ খুব ভালো ফোকাসিং পয়েন্ট নাই। সো এটা ধরতে একটু ডিফিকাল্ট হতে পারে আমার জন্য। So আমার জন্য আমি প্ল্যান করছি যে এটা একটু ইজিয়ার হবে, এই জন্য এটাতে আমি বেশি ফোকাস করব। দিস ইজ ফর দ্য পিপল, অর দিস ইজ ফর, মানে এই অ্যাপ্রোচটা হচ্ছে ওইসব স্টুডেন্টসদের জন্য যারা আসলে আমরা প্ল্যান করছি যে 6.5 এরকম, যারা আমরা প্ল্যান করছি তাদের জন্য আসলে এই টিপস, নট ফর এভরিবডি। সো এগেন লেটস ট্রাই টু টেক দ্য টেস্ট। Now listen and answer questions 25 to 30. So, let's find some examples in the article of footwear that was rejected for recycling. OK. I think there are some in the interview with the recycling manager. Yeah, here it is. Let's start with the ladies' high-heeled shoes. What did he say about those? He said they were probably expensive. The material was suede and they were beige in colour. It looked like someone had only worn them once, but in a very wet field, so the heels were too stained with mud and grass to resell them. Okay. And the leather ankle boots. What was wrong with them? Apparently, the heels were worn, but that wasn't the problem. One of the shoes was a much lighter shade than the other one. It had obviously been left in the sun. I suppose even second-hand shoes should look the same. Sure. Then there were the red baby shoes. Oh, yes. We're told to tie shoes together when we put them in a recycling bin, but people often don't bother. You'd think it would have been easy to find the other, but it wasn't. That was a shame because they were obviously new. The trainers were interesting. He said they looked like they'd been worn by a marathon runner. Yeah. Weren't they split? Not exactly. One of the soles was so worn under the foot that you could put your finger through it.
Well, we could certainly use some of those examples in our presentation to explain why 90% of shoes that people take to recycling centres or bins get thrown into landfill. What did you think about the project his team set up to avoid this by making new shoes out of the good parts of old shoes? It sounded like a good idea. They get so many shoes, they should be able to match parts. I wasn't surprised that it failed, though. I mean, who wants to buy second-hand shoes, really? Think of all the germs you could catch. Well, people didn't refuse them for that reason, did they? It was because the pairs of shoes weren't identical. They still managed to ship them overseas, though. That's another area we need to discuss. You know, I used to consider this topic just from my own perspective, by thinking about my own recycling behaviour without looking at the bigger picture. So much happens once shoes leave the recycling area. It's not as simple as you first think. And we can show that by taking a very different approach to it. Absolutely. So let's discuss how we're going to split up the present. That is the end of part 3. You now have 30 seconds to check your answers to part 3. ওকে 30 সেকেন্ড Part টাইম দিচ্ছে 4. কোশ্চেনস গুলো দেখার You জন্য। will hear a zoo. But আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত আমরা এই সময়টাতে সবাই এই কোশ্চেনস গুলো অ্যানালাইসিস করেন এবং কোশ্চেনের ডিমান্ড দেখেন এখানে 1 দেওয়ার ট্রাই করি। ওকে দেখেন এখানে শুরুতেই টাইটেল যেটা আছে সেটা হচ্ছে কি ওকে টার্ডিগ্রেডস। আচ্ছা এখানে আমার কোশ্চেন নাম্বার 1 ওয়ান টাইম অ্যানালাইসিস করব। অলসো নোন এজ ওয়াটার বিয়ার্স ডিউ টু মানে কারণ হাউ দে এন্ড মস পিগলেটস। আচ্ছা দেই যেহেতু সাবজেক্ট আছে তার মানে সাবজেক্টের পরে একটা ভার্ব বসবে। আপনি এই জায়গায় ভার্বের জন্য বসে ওয়েট করবেন কোন ভার্বটা সে বলছে, যেহেতু ওয়ান ওয়ার্ড। আচ্ছা এবং আরেকটা প্ল্যান হবে, আচ্ছা এটা আমি একটু পরেই বলি, পরে যাই 32-তে। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমার সাবটাইটেল এ ডট ডট রাউন্ড বডি এন্ড 4 পেয়ার্স অফ লেগ, এন্ড আছে প্যারালালিজম, তার মানে এন্ড এর পরে আছে কি 4 পেয়ার্স অফ লেগস, তার মানে এন্ড এর আগে এই জাতীয় কোনো কিছু উত্তর হবে এবং সেটা কি রাউন্ড বডি। তাহলে আপনি দেখবেন কোন বিষয়টা রাউন্ড বডির। 33-তে দেখেন আছে ক্লোজ ওর মানে প্যারালালিজম, তার মানে অবশ্যই এই জাতীয় একটা কিছু উত্তর হবে ক্লোজের মতো করে। ফর গ্রিপিং মানে ওই যে হাত দিয়ে ধরার জন্য। 34-এ বলছে বডি ফিল্ড উইথ লিকুইড দ্যাট ক্যারিজ বোথ ব্লাড, একটা হচ্ছে ব্লাড আর একটা হচ্ছে ব্লাডের মতো। ক্যারিজ কি আসলে ক্যারিজ করে ব্লাডের সাথে আর কি এই জাতীয় কোনো একটা কিছু উত্তর হবে এবং ডেফিনেটলি নাউন উত্তর হবে কারণ ব্লাডটা নাউন, তাহলে এন্ডের আগেও কি হবে নাউনই হবে। 35-এ মাউথ শেপ লাইক মানে মতো, দেখতে একই রকম লাইকে উইথ টিথ, তাহলে আপনি দেখবেন যে স্টাইলেটস, তাহলে আপনি এটা দেখবেন কিসের মতো দেখতে, লাইকে হোয়াট কিসের মতো দেখতে। 36-এ বলছে ভেরি রেজিলেন্ট এন্ড ক্যান এক্সিস্ট ইন ভেরি লো ওর হাই। আচ্ছা ভেরি লো এগেন প্যারালালিজম, তার মানে ভেরি লো এবং হাই এর পরে একটা কোনো কিছু আপনি খুঁজবেন। হাই কি হাই টেম্পারেচার, তারপরে হাই ল্যাটিটিউড এই জাতীয় কোনো কিছু উত্তর হবে। 37-এ এ টাইপ অফ সামথিং এনশিওরস দ্যাট ডিএনএ ইজ নট ড্যামেজড। এ টাইপ অফ একটা কোনো কিছুর ধরন, টাইপের সিনোনিম আসতে পারে কাইন্ড, তাহলে আপনি খুঁজবেন কিসের টাইপ, ওই টাইপটা আপনি খুঁজবেন কিসের টাইপটা কিসের। 38-এ রিসার্চ ইজ আন্ডারওয়ে টু ফাইন্ড আউট হাউ মেনি ডেজ দে ক্যান স্টে অ্যালাইভ ইন, তারা কতদিন জীবিত থাকতে পারে। ইন মানে একটা জায়গা, প্লেস, বাসস্থান, হ্যাবিটেট, এটাকে বোঝাচ্ছে। 39-এ কনজিউম লিকুইডস দোজ ফাউন্ড ইন মস ওর, তার মানে মস ওর যেহেতু আছে এগেন প্যারালালিজম, সো মসের পরে এই জাতীয় একটা ওয়ার্ড অ্যান্সার হবে, ওরের পরে মসের মতো একটা ওয়ার্ড হবে। আর 40-তে দে আর নট কনসিডার্ড টু বি এর পরে হয় ভার্বের V3 অথবা এজেক্টিভ, এই ধরনের কোন একটা ওয়ার্ড অ্যান্সার হবে। সো এটা হচ্ছে আমার কি অ্যানালাইসিস। আচ্ছা এবার আরেকটা পয়েন্ট আমরা মার্ক করে রাখবো, যেমন কোয়েশ্চেন নাম্বার 31, এটা বলার পূর্বে অবশ্যই 0.51 সেন্টিমিটার এগুলো বলবে, ওয়াটার বিয়ার্স এগুলো বলবে, এগুলো বলার পরই আপনি রেডি হয়ে যাবেন অ্যান্সারের জন্য।
কোয়েশ্চেন নাম্বার 32 বলার পূর্বে অবশ্যই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ওয়ার্ডটা বলবে। 33 বলার পূর্বে এই যে 4 পেয়ার্স অফ লেগস, এই ওয়ার্ডটা যদি আপনি শুনেন তার মানে আপনি 32 মিস করছেন। সো ইউ নিড টু বি রেডি ফর 33। এবং 33 তে ক্লোজ, ক্লোজ এটা একসাথে বলতে পারে, সো এটাকে আসলে ডিপেন্ড করা ঠিক হবে না। 34 এ এই রেসপিরেটরি অর্গান, এটার উপর ডিপেন্ড করতে হবে, এটার পরেই 34 আসবে। 35 এ ওই ব্লাড, আগের যে ওয়ার্ডটা ব্লাড বললেই আপনি থিঙ্ক করবেন যে আগের অ্যান্সার চলে গেছে। নাও ইটস টাইম টু টেক ফর অর বি রেডি ফর কোয়েশ্চেন নাম্বার 35। তারপরে 36 এর আগে লেক, প্ল্যান্টস এগুলো বলবে। 37 এর আগে এই যে টান, তারপরে মেটাবলিজম, এগুলো অবশ্যই বলবে। 38 এর আগে রিসার্চ ওয়ার্ডটা বলতে পারে, আন্ডারওয়ে, দেন ডেইজ এই ওয়ার্ডটা বলবে এবং তারপরে অ্যান্সার আসবে। 39 এর আগে ফিডিং বা লিকুইডস এই ওয়ার্ডটা অবশ্যই বলবে, তারপরে অ্যান্সার আসবে। 40 এর আগে কনজারভেশন স্টেটাস, এটা অবশ্যই বলবে এবং তারপরে অ্যান্সার গুলো আসবে। সো এগুলো আমি মার্ক করে রাখলাম যাতে আমি লিসনিং শোনার সময় হারিয়ে না যাই, কারণ সেকশন 4 অনেক সময় আমরা কি ট্র্যাক থেকে বাইরে চলে যাই। সো অ্যাগেন গেট রেডি টু টেক দ্য ফাইনাল পার্ট অফ দিস টেস্ট। Giving a presentation about an animal called a tardigrade. First, you have কোশ্চেনগুলো some পড়েন, time to সবাই look at কোশ্চেনগুলো questions বারবার পড়েন, বারবার 31 to পড়েন, 40. বারবার পড়েন কোশ্চেনগুলো। Now listen carefully and answer questions 31 to 40. For my project on invertebrates, I chose to study tardigrades. These are microscopic, or to be more precise, near microscopic animals. There are well over 1,000 known species of these tiny animals, which belong to the phylum Tardigrada. Most tardigrades range in length from 0.05 to 1 millimeter, though the largest species can grow to be 1.2 millimeters in length. They're also sometimes called water bears, water because that's where they thrive best, and bear because of the way they move. Moss piglet is another name for tardigrades because of the way they look when viewed from the front. They were first discovered in Germany in 1773 by Johann Goetze, who coined the name tardigrade. As I say, there are many different species of tardigrade. Too many to describe here, but generally speaking, the different species share similar physical traits. They have a body which is short and also rounded, a bit like a barrel, and the body comprises 4 segments. Each segment has a pair of legs, at the end of which are between 4 and 8 sharp claws. I should also say that some species don't have any claws. What they have are discs, and these work by means of suction. They enable the tardigrade to cling on to surfaces or to grip its prey. Within the body, there are no lungs or any organs for breathing at all. Instead, oxygen and also blood are transported in a fluid that fills the cavity of the body. As far as the tardigrade's head is concerned, the best way I can describe this is that it looks rather strange, a bit squashed even. Though many of the websites I looked at described its appearance as cute, which isn't exactly very scientific. The tardigrade's mouth is a kind of tube that can open outwards to reveal teeth-like structures known as stylets. These are sharp enough to pierce plant or animal cells. So, where are tardigrades found? Well, they live in every part of the world, in a variety of habitats, most commonly on the bed of a lake, or on many kinds of plants, or in very wet environments.
There's been some interesting research which has found that tardigrades are capable of surviving radiation and very high pressure, and they're also able to withstand temperatures as cold as -200 degrees centigrade, or highs of more than 148 degrees centigrade, which is incredibly hot. It has been said that tardigrades could survive long after human beings have been wiped out, even in the event of an asteroid hitting the Earth. If conditions become too extreme and tardigrades are at risk of drying out, they enter a state called cryptobiosis. They curl into a ball called a tun, that's TUN, by retracting their head and legs, and their metabolism drops to less than 1% of normal levels. They can remain like this until they're reintroduced to water, when they will come back to life in a matter of a few hours. While in a state of cryptobiosis, tardigrades produce a protein that protects their DNA. In 2016, scientists revived 2 tardigrades that had been tuns for more than 30 years. There was a report that, in 1948, a 120-year-old tun was revived, but this experiment has never been repeated. There are currently several tests taking place in space to determine how long tardigrades might be able to survive there. I believe the record so far is 10 days. So, moving on. In terms of their diet, tardigrades consume liquids in order to survive. Although they have teeth, they don't use these for chewing. They suck the juices from moss or extract fluid from seaweed. But some species prey on other tardigrades, from other species or within their own. I suppose this isn't surprising, given that tardigrades are mainly comprised of liquid and are coated with a type of gel. Finally, I'd like to mention the conservation status of tardigrades. It is estimated that they have been in existence for approximately 500 million years, and in that time, they have survived 5 mass extinctions. So it will probably come as no surprise to you that tardigrades have not been evaluated by the International Union for Conservation of Nature and are not on any endangered list. Some researchers have described them as thriving. Does anyone have any questions they'd like to ask? That is the end of part 4. জুমে আছেন, আপনাদের কারো কোনো কোয়েশ্চন থাকলে প্লিজ ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেনস। গ্রুপে যারা আছেন, আপনাদের কারো কোনো কনফিউশন অথবা কোয়েশ্চন থাকলে ইউ ক্যান আস্ক মি। কারো কোনো কোয়েশ্চন আছে? ওকে, কারো কোনো কোয়েশ্চন নাই? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের কাজ হচ্ছে কি, এই অ্যাপ্রোচ আজকে আমরা যে এক্সামের অ্যাপ্রোচে এক্সামটা টেস্টটা দিলাম, হোপফুলি দেখবেন যে ধীরে ধীরে লিসনিং আসলে প্র্যাকটিস করলে অনেক বেশি ইমপ্রুভ করার সুযোগ আছে। সো লিসনিং একটা ইজিয়ার মডিউল যেখানে আপনি ভালো একটা স্কোর সিকিউর করতে পারেন। সো ট্রাই টু প্র্যাকটিস অন এ রেগুলার বেসিস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস।